হাওয়াটাই সবকিছু, বুঝলি? ডেথ রোডের ভেতর দিয়ে আমরা এখন গাড়ি করে যাচ্ছি আস্তে আস্তে, পুরো অফ রোড এক্সপিরিয়েন্স। সকালটা শুরু করলাম এই মনোমুগ্ধকর দৃশ্য দিয়ে। প্রকৃতির এমন রূপ যেন চোখে না পড়লেই নয়। সবুজে মোড়ানো পাহাড়, মেঘের খেলায় ঢাকা আকাশ আর পাখির ডাক মিলে এক অপূর্ব অনুভূতি তৈরি করেছিল। তোমরা যদি নিত্যদিনের কর্মব্যস্ততা, শহরের কোলাহল আর চাপ ও উদ্বেগের ভেতর দিয়ে চলা জীবন থেকে আরাম পেতে চাও, আমি বলবো কিছুদিনের জন্য পাহাড় থেকে ঘুরে এসো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 4th May 2025 সানডে। আর আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, স্নান সেরে আমি রেডি হয়ে নিয়েছি, সবিক রেডি হচ্ছে। এবার আমাদের গাড়ি তো বুক করা আছে ফর কার্শিয়াং লোকাল সাইট সিইং। বাট কার্শিয়াংয়ে এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো, সেই জন্য যিনি আমাদের ড্রাইভার তাকে ফোন করে বললাম যে বৃষ্টি কমলে আমরা বেরোবো। বাট জানি না এখন কি হবে, রেডি হয়ে আপাতত বসে আছি। বৃষ্টি পড়ছিল, বাট পাহাড়ের বৃষ্টি আনপ্রেডিক্টেবল কমেও গেছে, তো আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা ফার্স্ট পয়েন্টে এসেছি, যেটা হলো নেতাজি মিউজিয়াম। কার্শিয়াংয়ের গিডে পাহাড়ের এক কোণে ছোট্ট একটা ভিলা, নাম গিডে হাউস, সেখানেই আছে এখন নেতাজি মিউজিয়াম। এই নেতাজি মিউজিয়াম থেকে তোমরা মনোরম পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবে। গিডে ভিলা মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাই শরৎচন্দ্র বসুর বাড়ি ছিল। 1936 ও 1937 সালে নেতাজি এখানে কিছুদিন বসবাস করেছিলেন। 1936 সালে নেতাজির খুব শরীর খারাপ হয়েছিল। ডাক্তাররা বলেছিল পাহাড়ে গেলে একটু সুস্থ হওয়া যাবে, তাই তিনি কার্শিয়াংয়ে এসেছিলেন। আর 1937 সালে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় তিনি আরেকবার কার্শিয়াংয়ে আসেন। নেতাজি মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু কোনো টাকা দিতে লাগে না। কার্শিয়াংয়ের নেতাজি মিউজিয়াম রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো, যেটি কলকাতার নেতাজি ভবন থেকেও পরিচালিত হয়। নেতাজি মিউজিয়াম পাহাড়ের মধ্যে অবস্থিত, জায়গাটা খুবই শান্ত, তাই একটু ধীর গতিতে মন দিয়ে জায়গাটা ঘুরে দেখলে তবেই আনন্দ পাওয়া যাবে। কার্শিয়াংয়ের নেতাজি মিউজিয়ামে গেলে কেমন একটা আবেগ জাগে। নেতাজি এখানে হেঁটেছেন, ওই ঘরগুলোতেই বসে হয়তো দেশ নিয়ে কত ভাবনা ভেবেছেন, প্ল্যান করেছেন। ইতিহাসের বইয়ে পড়ার থেকেও অনেক বেশি কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোমরা এখানে অনুভব করতে পারবে। তাই কার্শিয়াং ঘুরতে গেলে দার্জিলিং টি খাওয়া আর পাহাড় দেখার পাশাপাশি একবার এই মিউজিয়ামটাও দেখে আসা চাই। এবার চলো তোমাদেরকে বলে দিই যে কার্শিয়াংয়ের নেতাজি মিউজিয়ামের ভেতরে তোমরা কি দেখতে পাবে। ছবির গ্যালারিটা যে সমস্ত ফটোজ দিয়ে সাজানো হয়েছে, তাতে তোমরা দেখতে পাবে নেতাজির ছোটবেলা, আইসিএস ছাড়া ফরওয়ার্ড ব্লক গঠন, আর জাপানে গিয়ে নেতাজির কাজ করা সবটাই। এছাড়া এই মিউজিয়ামে আছে আজাদ হিন্দ ফৌজের দলিল, পতাকা এবং নেতাজির কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীর ছবি। নেতাজি যে ঘরটাতে ছিলেন সেই ঘরটাও কিন্তু খুবই সুন্দরভাবে সংরক্ষিত। তার ব্যবহৃত খাট, টেবিল ল্যাম্প, বইয়ের তাক সব কিছুই আছে। একটা ছোট ঘরে তার হাতে লেখা বেশ কিছু চিঠি আর দলিল রাখা আছে, সেগুলো পড়লে বোঝা যায় তিনি কতটা চিন্তাশীল ছিলেন দেশের ভবিষ্যৎ নিয়ে। নেতাজি মিউজিয়াম ভালো করে ঘুরে দেখা হয়ে গেলে আমরা চলে আসি গিডে পাহাড় ভিউ পয়েন্টে। গিডে পাহাড় ভিউ পয়েন্ট কার্শিয়াংয়ের একটা খুবই ফেমাস ট্যুরিস্ট স্পট, যা মেন শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামের ঠিক অপোজিটে এই ভিউ পয়েন্টে পৌঁছানোর পর চোখ যেন জুড়িয়ে যায় সবুজ উপত্যকা, পরিকল্পিত চা বাগান আর দূরে হিমালয়ের অপূর্ব সৌন্দর্য দেখে। গিডে পাহাড়ের উচ্চতা 4864 ফুট, তাই পরিষ্কার আকাশের দিনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিক খুবই স্পষ্টভাবে দেখা যায়। তবে আমরা অতটা ফরচুনেট ছিলাম না, যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জন্য আকাশ ছিল মেঘে ঢাকা, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি এই ভিউ পয়েন্ট খোলা থাকে। পাহাড়ের হাওয়াটাই সব কিছু, বুঝলি? দেখ, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই।
গিডে পাহাড় ভিউ পয়েন্ট থেকে একটু দূরেই হলো হনুমান টপ বা যেটাকে হনুমান টকও বলে। এখানে প্রায় 40 ফুট উচ্চতার একটি হনুমানজির মূর্তি আছে। হনুমানজির এই মূর্তিটা জানো তো কার্শিয়াং শহরের বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। হনুমান টপ এই ট্যুরিস্ট স্পটটা প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশের এক অপূর্ব মিশ্রণ। পাহাড়, চা বাগান আর কুয়াশায় ঢাকা আকাশ এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। হনুমানজির মূর্তিটার পেছন দিয়ে আমরা এলাম হচ্ছে টি গার্ডেনে। আর এত সুন্দর লাগছে না, বলে বোঝাতে পারবো না। চারিদিকটা কুয়াশায় ঢাকা আর মনে হচ্ছে কি কুয়াশাগুলো মানে টাচ করতে পারবো এরকম মনে হচ্ছে। খুব ভালো লাগছে কার্শিয়াং আমার। কার্শিয়াং সাইটসিংয়ের নেক্সট ডেস্টিনেশন ছিল ডোহিল ফরেস্ট। ডোহিল পাইন ফরেস্ট এক্সপ্লোর করার জন্য আর তারপরে চিলড্রেন্স পার্ক অ্যান্ড ফরেস্ট মিউজিয়াম দেখার জন্য 20 টাকা দিয়ে তোমাদেরকে একটা টিকিট পারচেজ করতে হবে। ফরেস্টে যাওয়ার আগে সবিক 1 কাপ চা খেয়ে নিল। এখন আমরা এসে গেছি দ্য ফেমাস পাইন ফরেস্ট অফ ডোহিলে। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ডোহিলের যে পাইন ফরেস্টটাতে আমরা গিয়েছিলাম, প্রত্যেক দিনই এই পাইন ফরেস্টে প্রচুর ট্যুরিস্টস আসে। আর ট্যুরিস্টসদের জন্যই এই পাইন ফরেস্টটাকে বিভিন্ন প্রপস দিয়ে সাজানোও হয়। একটা স্পুকি ফিল ক্রিয়েট করার জন্য ফরেস্টসের বিভিন্ন কর্নার্সে তোমরা দেখতে পেয়ে যাবে আর্টিফিশিয়াল স্কেলিটনস, স্পাইডার ওয়েবস অ্যান্ড হন্টেড হাউসেস। বাট ডোহিলে এরকম অনেক জায়গা আছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি হন্টেড। চলো তোমাদের সাথে সেই হন্টেড হওয়ার গল্পটা শেয়ার করি। স্থানীয় লোকেরা বলে যে ডোহিল পাইন ফরেস্টের অনেকটা ভিতর দিকে চলে গেলে মনে হয় কেউ যেন চুপচাপ পিছন থেকে তাদের উপর নজর রাখছে। কেউ কেউ তো এমনও বলেছে যে হঠাৎ একটা লাল চোখ ওদের দিকে তাকিয়েছিল আর পর মুহূর্তেই সেটা হাওয়া হয়ে গিয়েছে। এইটুকুতেই শেষ না, লোকমুখে শোনা যায় যে ডোহিল পাইন ফরেস্টে নাকি এক ধূসর কাপড় পরা মহিলার ভূত ঘুরে বেড়ায়। অলসো ডৌহিলের জনবসতি খুব কম হলেও এখানে 100 বছরের পুরনো একটা স্কুল আছে, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। অনেকেই বলে যে এই স্কুলটাও নাকি ভুতুড়ে, কারণ কি এই স্কুলের অনেক স্টুডেন্টস অকালে মারা গিয়েছে। স্কুল বন্ধ থাকা সত্ত্বেও স্কুলের করিডোরে অনেকেই দৌড়াদৌড়ির শব্দ পেয়েছেন। আমরা পাইন ফরেস্টের ভিতর দিয়ে বেশ অনেকটা চলে এসেছি। আর একটু উপরে গেলে একটা মিউজিয়াম আছে আর একটা চিলড্রেন্স পার্ক আছে। তো এখনো বুঝতে পারছি না ওই অবধি আমরা যাবো কিনা, কারণ কি না হাঁপ ধরে যাচ্ছে। এই যে সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেই ভুতুরে স্কুলটার কথা একটু আগেই তোমাদেরকে বললাম। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছিলেন যে অনেক ট্যুরিস্টসটাই নাকি এই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ভিতরে গিয়েছিল, কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নেই, কারণ কি ভিডিওতে দেখতেই পেলে গেটে ঝুলছে বড় একটা তালা। আর তালা না থাকলেও আমি কতটা সাহস করে এই ভুতুরে স্কুলের ভেতরে যেতে পারতাম সেটা বলতে পারছি না। আচ্ছা, এবার যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একটা ব্রাঞ্চ। তোমাদেরকে আগেই বললাম যে ডাউহিল পাইন ফরেস্টের ভেতর দিয়ে ট্রেকিং করে মানে পায়ে হেঁটে আর কি তোমরা একটা ফরেস্ট মিউজিয়ামে যেতে পারো। তো আমরা আর অতটা হাঁটিনি, আমরা নিচে চলে এসেছিলাম। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে গাড়ি করে এখন ওই ফরেস্ট মিউজিয়ামের কাছে নিয়ে এসেছে। আর যে রাস্তাটা আমরা পেরিয়ে এলাম সেটা মানে বলা হচ্ছিল যে সেটা নাকি হন্টেড, কিন্তু আমরা যদিও ফিল করতে পারিনি। বাট হ্যাঁ, ডৌহিল পাইন ফরেস্ট, ডৌহিল রোড এগুলোকে হন্টেডই বলা হয়। এই হলো ডৌহিলের ফরেস্ট মিউজিয়াম। এই ফরেস্ট মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। ফরেস্ট মিউজিয়ামটা আমরা ঘুরে এলাম, বেশ ভালো লাগলো, তবে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, সেজন্য তোমাদেরকে ভেতরের কিছুই আমি দেখাতে পারলাম না। তবে অনেক এক্সিবিটস রাখা আছে, তো যদি কার্শিয়াং ঘুরতে আসার প্ল্যান হয় দেন এটা অবশ্যই চেক আউট করতে পারো। এখন তোমরা ভিডিওতে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হলো ডৌহিলের ডেথ রোড, যা রহস্যময় পরিবেশ আর প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য ফেমাস। অনেকেই বিশ্বাস করেন যে এই রাস্তা নাকি অভিশপ্ত, যা মানুষের মানসিক স্থিতি নষ্ট করে দিতে পারে। স্থানীয় বাসিন্দারা এই রাস্তাতে অনেক অস্পষ্ট শব্দ শুনতে পেয়েছেন। এই ডৌহিল ডেথ রোডের সবথেকে পরিচিত গল্প হলো মাথা কাটা ছেলের গল্প। হ্যাঁ, বলা হয় এই রাস্তা দিয়ে নাকি মাথাবিহীন ছেলেটার আত্মা ঘোরাফেরা করে। আমরা যেহেতু দিনের বেলায় এই ডেথ রোড দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম, আমরা কিন্তু খুব একটা কিছু বুঝতে পারিনি। তবে স্থানীয় মানুষজনরা সাধারণত রাতের বেলা এই এলাকাটা এড়িয়ে চলেন। আর সত্যি দেখো রাস্তাটা কতটা নিরিবিলি। সত্যি তো এখানে কেউই রাতে আসার সাহসই করে উঠতে পারবে না। আমরা যখন গাড়ি করে ডেথ রোড দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম অনেকেই কিন্তু পায়ে হেঁটে এই রোডটা এক্সপ্লোর করছে।
ডোহিল ডেথ রোডে আমরা বিভিন্ন রকমের পাখির আওয়াজ শুনতে পেয়েছি আর কিছু পাখি দেখতেও পেয়েছি, তবে সেই পাখির ভিডিও করা সম্ভব হয়নি, কারণ কি ওরা ফুরুত ফুরুত পালিয়ে যাচ্ছিল। ডেথ রোডের ভেতর দিয়ে আমরা এখন গাড়ি করে যাচ্ছি আস্তে আস্তে, পুরো অফ রোড এক্সপিরিয়েন্স, পুরো দু সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা, আর খুব সরু রাস্তা, পাখির আওয়াজ। ডোহিল ডেথ রোড পেরিয়ে চলে এলাম আমাদের কার্শিয়াং সাইট সিং এর লাস্ট ডেস্টিনেশনে, চিমনি হেরিটেজ গার্ডেন। চিমনি হচ্ছে কার্শিয়াং এর মেন শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম। এই গ্রামের নাম চিমনি কারণ কি চিমনি হেরিটেজ গার্ডেনে রাখা আছে একটা 23 ফুট উঁচু চিমনি, যা ব্রিটিশ আমলে একটা ডাকবাংলোর অংশ ছিল। চিমনি হেরিটেজ গার্ডেনকে কিন্তু তোমরা কার্শিয়াংয়ের একটা অফবিট ট্যুরিস্ট স্পটই বলতে পারো, কারণ কি এখানে পর্যটকদের খুব একটা ভিড় হয় না। এই চিমনি হেরিটেজ গার্ডেন পাইন ট্রিজ ছাড়াও রডোডেন্ড্রন গাছ দিয়ে ঘেরা। ঐতিহাসিক চিমনির সামনে ফটো তোলা হয়ে গেলে আমরা চলে গেলাম দেখতে চিমনি হেরিটেজ গার্ডেনের ভিউ পয়েন্ট। পরিষ্কার দিনে কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে তিস্তা, মহানন্দা ও বলাসুন নদীর উপত্যকার চমৎকার দৃশ্য দেখা যায়। ভাগ্য ভালো থাকলে সান্দাকফুর দিকেও কিন্তু চোখ পড়তে পারে। তবে না, আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না। আমরা যখন চিমনি হেরিটেজ গার্ডেনের ভিউ পয়েন্টে পৌঁছলাম তখন চারিদিকটা কুয়াশাতেই ঢাকা ছিল, তাই বিশেষ কিছু কিন্তু আমরা দেখতে পাইনি। তবে হ্যাঁ, জায়গাটা ভীষণ সুন্দর। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে বসে আমি আর শভিক খানিকটা সময় কাটিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি কার্শিয়াং ডে 2 এর ভ্লগ ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক ইট, আর এরকম ট্রাভেল ভ্লগস আরও দেখার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।